ডিজিটাল ক্লাস বিডির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব ডেটা কমিউনিকেশন ও কম্পিউটার নেটওয়ার্কিং অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম কয়েকটি টপিক। এর মধ্যে রয়েছে ডেটা কমিউনিকেশন মডেল, ব্যান্ডউইথ, ডেটা ট্রান্সমিশন মেথড, ডেটা ট্রান্সমিশন মোড। আসলে ডেটা কমিউনিকেশন বলতে আমরা কি বুঝি? একাধিক কম্পিউটার বা একাধিক ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানই হচ্ছে ডেটা কমিউনিকেশন। ডেটা কমিউনিকেশন সম্পর্কে আমরা আরও বেশি পরিষ্কার হব যখন আমরা ডেটা কমিউনিকেশন মডেলটা লক্ষ্য করব। ধরি এটি হচ্ছে একটা সোর্স কম্পিউটার। এখান থেকে এই কম্পিউটারে অর্থাৎ ডেস্টিনেশন কম্পিউটারে ডেটা ট্রান্সফার হবে। তাহলে কি লাগবে? একটা মিডিয়াম বা মাধ্যম লাগবে। মাধ্যমটা হতে পারে কেবল, হতে পারে ওয়্যারলেস। তো আমরা সেই মাধ্যমটাকে বলছি ডেটা ট্রান্সমিশন সিস্টেম। তা এই সোর্স থেকে এই ডেস্টিনেশনে আমরা কি পাঠাতে পারি? টেক্সট পাঠাতে পারি, ইমেজ পাঠাতে পারি, ভিডিও পাঠাতে পারি, যে কোনো কিছুই কিন্তু আমরা পাঠাতে পারি। সবই হচ্ছে ইনফরমেশন বা ডেটা। তো এটা পাঠানোর সময় ধরলাম যে আমরা টেক্সট পাঠাবো, এখান থেকে আমরা টেক্সট পাঠাবো। তাহলে ডেস্টিনেশনে কি যাবে? টেক্সটই যাবে, ডেস্টিনেশনে যাবে টেক্সট। কিন্তু এই টেক্সট কিন্তু ট্রান্সমিশন সিস্টেম দিয়ে অর্থাৎ মিডিয়াম দিয়ে কিন্তু টেক্সট যাচ্ছে না, যাচ্ছে কি? সিগন্যাল। তাহলে সিগন্যালটা কীভাবে তৈরি হবে? তাহলে সিগন্যাল তৈরি করার জন্য এখানে আমাদের ট্রান্সমিটার লাগবে, আর এইখানে লাগবে একটা রিসিভার। তাহলে সোর্স থেকে যাবে ট্রান্সমিটারে, ট্রান্সমিটার থেকে যাবে ট্রান্সমিশন সিস্টেমে, ট্রান্সমিশন সিস্টেম থেকে যাবে রিসিভারে, রিসিভার থেকে যাবে হচ্ছে ডেস্টিনেশনে। তাহলে রূপান্তর হয়ে যাবে, কিন্তু টেক্সট কিন্তু এই ট্রান্সমিশন সিস্টেমের মধ্যে দিয়ে যাচ্ছে না, আমরা এর আগে বলেছি। তাহলে ট্রান্সমিটার কি করবে? ট্রান্সমিটার করবে হচ্ছে এই ডিজিটাল সিগন্যালকে সে অ্যানালগ সিগন্যাল রূপান্তর করে ট্রান্সমিশন সিস্টেম দিয়ে ট্রান্সফার করবে। ট্রান্সমিশন সিস্টেম থেকে আবার এই অ্যানালগ সিস্টেম রিসিভার কি করবে? ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে এবং ডেস্টিনেশনে পাঠিয়ে দেবে। ডেস্টিনেশনে গিয়ে সেটা হয়ে যাবে টেক্সট। তাহলে আমরা কি বুঝলাম এখান থেকে? যে আমরা যেই টেক্সট পাঠাই বা ইমেজ পাঠাই সেটি আসলে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে টেক্সট বা ইমেজ বা কোনো ভিডিও যাচ্ছে না, যাচ্ছে হচ্ছে সিগন্যাল, বেসিক্যালি অ্যানালগ সিগন্যাল। এবং এই টেক্সটটাকে প্রথমে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা হচ্ছে, ডিজিটাল সিগন্যালটাকে আবার অ্যানালগ রূপান্তর করা হচ্ছে। ডেস্টিনেশনের কাছাকাছি গিয়ে রিসিভার কী করবে? এই অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করবে। তাহলে এই যে অ্যানালগকে ডিজিটাল বা ডিজিটালকে অ্যানালগ, এই কাজটুকু করে হচ্ছে মডেম, অথবা এটা রাউটারও করতে পারে। তাহলে এই যে ট্রান্সমিটার এবং রিসিভার, এই দুটি ডিভাইস কিন্তু আসলে একই ধরনের। এখানে আমরা ট্রান্সমিটার বলছি, এটা মডেম, আবার এখানে বলতেছি রিসিভার, এটাও কিন্তু মডেম, এটা আবার রাউটারও হতে পারে। তাহলে তখন যদি আমরা এই ডেস্টিনেশনটাকে চেঞ্জ করে দিই যে এটাই সোর্স এবং এটা ডেস্টিনেশন, তখন এটা হয়ে যাবে ট্রান্সমিটার, এটা হয়ে যাবে রিসিভার। তাহলে সোর্স এবং ডেস্টিনেশন দুটি কিন্তু কম্পিউটার বা কম্পিউটারের মতো কোনো ডিভাইস। এখানে ট্রান্সমিটার এবং রিসিভার হচ্ছে এই দুটো প্রায় একই ডিভাইস, সেটা হচ্ছে মডেম অথবা রাউটার। আর মাঝখানে থাকছে হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম, যেটিকে আমরা মিডিয়াম বলি আর কি। সেটা হতে পারে ওয়্যারলেস, হতে পারে কেবল। এ হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশনের মডেল। এরপরে আমরা যাব ব্যান্ডউইথে। ব্যান্ডউইথ আলোচনা করার আগে আমাদের ডেটা ট্রান্সমিশনের যে গতির একক সেগুলো আমাদের জানা দরকার। বেশ কয়েকটি একক রয়েছে, ছোট থেকে বড় পর্যন্ত আমাদের জানা দরকার। যেমন প্রথমে আসি, সবচাইতে ছোট একক হচ্ছে বিপিএস। তারপরে হচ্ছে কেবিপিএস, তারপরে হচ্ছে এমবিপিএস, তারপরে
জিবিপিএস, তারপরে টিবিপিএস, তারপরে পিবিপিএস। বিট পার সেকেন্ড, কিলোবিট পার সেকেন্ড, মেগাবিট পার সেকেন্ড, গিগাবিট পার সেকেন্ড, টেরাবিট পার সেকেন্ড, পেটাবিট পার সেকেন্ড। আমরা যদি সিরিয়ালি এটা মনে রাখি তাহলে এটার পরিমাপ সম্পর্কে আমাদের ধারণাটা সহজ হবে। কারণ এই 1 কিলোবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 বিপিএস। আবার 1 মেগাবিট পার সেকেন্ড ইকুয়াল টু 1024 কেবিপিএস। আবার 1 জিবিপিএস ইকুয়াল টু 1024 এমবিপিএস। আবার 1 টিবিপিএস ইকুয়াল টু 1024 জিবিপিএস। আবার 1 পিবিপিএস ইকুয়াল টু 1024 টিবিপিএস। অর্থাৎ আমরা যদি সিরিয়ালি এটা মনে রাখি তাহলে এই পরিমাণটা আমাদের জন্য অনেক বেশি সহজ হবে। নির্দিষ্ট সময়ে ডেটা ট্রান্সমিশনের হারকে বলা হয় ব্যান্ডউইথ। তো ব্যান্ডউইথ সাধারণত আমরা বিপিএস দিয়ে প্রকাশ করি। একটু আগে আমরা যে এককগুলো পড়লাম, তাহলে বিপিএস এর সংজ্ঞা কি? বিপিএস, বিট পার সেকেন্ড। অর্থাৎ প্রতি সেকেন্ডে যতগুলো বিট ট্রান্সফার হয় সেই পরিমাণটাই হচ্ছে বিপিএস। আর নির্দিষ্ট পরিমাণ বিপিএসকে যদি একক হিসাবে ডেটা ট্রান্সমিশনের গতির একক হিসাবে ধরা হয় তখন সেটা হবে ব্যান্ডউইথ। তো গতির পার্থক্যের উপর ভিত্তি করে কিন্তু আসলে এই ব্যান্ডউইথগুলোর 3টি ভাগে ভাগ করা হয়েছে। তো ন্যারো ব্যান্ড হচ্ছে 45 বিপিএস থেকে 300 বিপিএস পর্যন্ত এই গতির সীমাকে বলা হয় ন্যারো ব্যান্ড। আবার 300 বিপিএস থেকে শুরু করে 9600 বিপিএস পর্যন্ত গতিসীমাকে বলা হয় ভয়েস ব্যান্ড। এই ন্যারো ব্যান্ড এবং ভয়েস ব্যান্ড সাধারণত টেলিফোনির কাজে এই গতিটা ব্যবহার করা হয়। আর ব্রডব্যান্ড হচ্ছে 1 এমবিপিএস বা তার উপরের গতিসীমার সীমাকে বলা হচ্ছে ব্রডব্যান্ড। মাইক্রোওয়েভ, তারপরে ফাইবার অপটিক্যাল কেবল, তারপরে ডিএসএল, এইসব ক্ষেত্রে ব্রডব্যান্ড ব্যবহৃত হয়ে থাকে। ডেটা ট্রান্সমিশন মেথড, যেই প্রক্রিয়ায় বা যে মেথডে ডেটা একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে স্থানান্তরিত হয় তাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড 2 প্রকার, একটা হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড, একটা হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ট্রান্সমিশন মেথডটাকে আবার 3 ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড এবং আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। তো আমরা আগে প্যারালাল এবং সিরিয়াল ইন্ডিভিজুয়ালি বুঝে নিই, তারপরে আমরা এই 3টা দেখব। প্যারালাল ট্রান্সমিশন মেথড, যেই ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টারের বিটসমূহ একই সময়ে অর্থাৎ একই ক্লক পালসে সমান্তরালভাবে স্থানান্তরিত হয় তাকে বলা হয় প্যারালাল ট্রান্সমিশন মেথড। তো একটা চিত্রের মাধ্যমে আমরা এটা আরও বেশি পরিষ্কার হতে পারবো। ধরি এটি একটা ডিভাইস, এটি আরেকটা ডিভাইস। এখান থেকে আমরা একটা ক্যারেক্টারের বিট লিখি, যে কোনো বিট লিখতে পারি আমরা। এখানে 8টি বিট লিখব আমরা। 110101 কটা হলো? 1 2 3 4 5 6 7 8। 8টি বিট আমরা নিলাম। এই 8টি বিট এই ডিভাইসে যাবে। তাহলে কি আমরা জানলাম কি যে প্যারালাল ট্রান্সমিশন মেথডে একটা ক্যারেক্টারের প্রত্যেকটা বিট সমান্তরালভাবে ট্রান্সফার হবে। তার মানে প্রত্যেকটা বিটের জন্য একটা করে লাইন লাগবে। তাহলে এই 1 এর জন্য একটা লাইন, এই 1 এর জন্য এই লাইন, 1 2 3 4 5 6 7
এই হচ্ছে 8। তাহলে 8টা বিটের জন্য আমরা 8টা লাইন টানলাম এবং প্রত্যেকটা বিট একটা ক্যারেক্টারের জন্য যতগুলো বিট লাগে সবগুলো বিট একসাথে সমান্তরালভাবে একই ক্লক পালসে স্থানান্তরিত হবে। এটাতে যাবে 1 1 0 1 0 1 1 0। এ হচ্ছে প্যারালাল ট্রান্সমিশন মেথড। এখানে আমরা লক্ষ্য করতে পারছি যে যেহেতু ক্যারেক্টারের প্রত্যেকটা বিটের জন্য একটা করে লাইন আমার লাগছে, তাহলে এটার মধ্যে কি হবে, খরচ বেশি হবে। এই জন্য এটা নর্মালি ডিভাইসের ভেতরের মানে সাব ইউনিটগুলোর মধ্যে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। অর্থাৎ নিকটতম ডিভাইসের মধ্যে ডেটা আদান প্রদানের জন্য প্যারালাল ট্রান্সমিশন মেথড ব্যবহার করা হয়। এরপর আসি সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে এই বিটগুলো অর্থাৎ ক্যারেক্টারের যে বিট সেগুলো সিরিয়ালভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে একটার পর একটা সজ্জিত অবস্থায় যাবে। আচ্ছা, এটা একটা ডিভাইস, এটা একটা ডিভাইস। এই ডিভাইস থেকে এই ডিভাইসে সিরিয়াল ট্রান্সমিশন মেথডের মাধ্যমে ডেটা ট্রান্সফার হবে। তাহলে কি হবে, এখানে কিন্তু লাইন একটাই। যেই ট্রান্সমিশন মেথডে ক্যারেক্টারের বিটসমূহ সিরিয়ালি বা ধারাবাহিকভাবে স্থানান্তরিত হয় তাকে বলা হয় সিরিয়াল ট্রান্সমিশন মেথড। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে একটা ক্যারেক্টারের বিট 8টি বিট আমরা নিয়েছি, এই বিটগুলো কি হচ্ছে একটা লাইন দিয়ে সিরিয়ালভাবে অর্থাৎ ধারাবাহিকভাবে অন্য একটা ডিভাইসে স্থানান্তরিত হচ্ছে। এটি হচ্ছে সিরিয়াল ট্রান্সমিশন মেথড। সিরিয়াল ট্রান্সমিশন মেথড কাছের এবং দূরের সব ক্ষেত্রেই এই মেথডটি ব্যবহার করা হয়ে থাকে। আরেকটা বিষয় এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে যে এই সিরিয়াল ট্রান্সমিশন মেথডের ক্ষেত্রে এই সোর্সে এবং ডেস্টিনেশনে কনভার্টার ব্যবহার করা হয়। সোর্সে ব্যবহার করা হয় প্যারালাল থেকে সিরিয়াল কনভার্টার, আর ডেস্টিনেশনে ব্যবহার করা হয় সিরিয়াল থেকে প্যারালাল কনভার্টার। সিরিয়াল ট্রান্সমিশন মেথড আবার এই 3 ভাগে বিভক্ত, আমরা আগে দেখেছি। অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস, আইসোক্রোনাস। 3টি মেথডই অবশ্যই খুব ইম্পর্টেন্ট। তবে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস এই দুটি বেশি পরীক্ষায় আসে এবং এর পার্থক্যটা আমাদের নির্ণয় করতে হবে বৈশিষ্ট্যগুলো জেনে। প্রথমে আসি অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। যেই ট্রান্সমিশন মেথডে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সফার হয় তাকে বলা হয় অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। ক্যারেক্টার বাই ক্যারেক্টার অর্থাৎ একটা ক্যারেক্টার বলতে কী বোঝাচ্ছে এখানে, কোনো একটা অক্ষর বা চিহ্ন অর্থাৎ পুরো ক্যারেক্টার একসাথে ট্রান্সফার হচ্ছে, এটাকে বলা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এটার কিছু বৈশিষ্ট্য আমাদের মনে রাখতে হবে যে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় না এবং সংজ্ঞা থেকে আমরা জানলাম যে এটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডেটা ট্রান্সফার হয়। আর এই যে ক্যারেক্টার সমূহ ডেটা ট্রান্সফার হচ্ছে, এই এক একটা ক্যারেক্টারের মধ্যবর্তী যে সময়ের ব্যবধান সেটি অসমান থাকে, অর্থাৎ এক এক সময় এক এক রকমের সময়ের ব্যবধান থাকে। আরেকটি বিষয় হচ্ছে যে এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে একটা ক্যারেক্টারের শুরুতে একটা স্টার্ট বিট থাকে এবং শেষে গিয়ে একটা অথবা 2টা স্টপ বিট থাকে। এজন্য এই অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মেথডকে আবার স্টার্ট স্টপ ট্রান্সমিশন মেথডও বলা যেতে পারে। সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড, যেই ট্রান্সমিশন মেথডে ডেটা প্যাকেট বাই প্যাকেট স্থানান্তরিত হয় তাকে বলা হয় সিনক্রোনাস ট্রান্সমিশন মেথড। এর কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমাদের মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে যে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় এবং সংজ্ঞা থেকে আমরা জানলাম যে সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডে ডেটা প্যাকেট বাই প্যাকেট স্থানান্তরিত হয়। আর এই প্যাকেটে 80 থেকে 182 ক্যারেক্টার থাকে এবং অ্যাসিনক্রোনাসে যেরকম আমরা দেখলাম যে স্টার্ট স্টপ বিট
থাকে। এখানে থাকে ট্রেইলার, শুরুতে কিছু ট্রেইলার থাকে 2 বাইটের, শেষে আবার মানে প্রত্যেকটা প্যাকেটের শুরুতে 2 বাইটের ট্রেইলার থাকে এবং শেষে থাকে 2 বাইট। আর অ্যাসিনক্রোনাসের চাইতে সিনক্রোনাসের দক্ষতা একটু বেশি এবং দূরবর্তী ডিভাইসে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটি ব্যবহার করা হয়, আর অ্যাসিনক্রোনাস ব্যবহার করা হয় হচ্ছে নিকটবর্তী ডিভাইসের মধ্যে ডেটা ট্রান্সফারের জন্য। তাহলে নিকটবর্তী বলতে কেমন নিকটবর্তী? যখন আমরা সিপিইউ থেকে মনিটরে অথবা কিবোর্ড থেকে সিপিইউতে অথবা সিপিইউ থেকে মেমোরি কার্ডে, সিপিইউ থেকে পেন ড্রাইভে আমরা ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই অ্যাসিনক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড ব্যবহার করে থাকি। আর সিনক্রোনাস ট্রান্সমিশন মেথডটা ব্যবহার করা হয় একটা কম্পিউটার থেকে আরেকটা কম্পিউটারে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে। এরপরে আসি আমরা আইসোক্রোনাস ডেটা ট্রান্সমিশন মেথড। আইসোক্রোনাসটা আসলে এই অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের সমন্বিত বৈশিষ্ট্যকে ধারণ করে। তো সংজ্ঞাকার আমরা এভাবে বলতে পারি যে ট্রান্সমিশন মেথডে ডেটা একই টাইমে স্থানান্তরিত হয় তাকে বলা হয় আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড। একই টাইমে, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে ডেটা পৌঁছতে এতই কম সময় লাগে যে আমরা ধরি যে এটা আসলে সময় লাগে না, 0 সময়, অর্থাৎ যেই সময় ট্রান্সফারটা করা হয় ঠিক সেই সময়ে পৌঁছায়। যেমন টেলিকাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেলিভিশন সেন্টার থেকে যখন কোনো অনুষ্ঠান শো করা হয় ঠিক তখনই আমরা টিভিতে দেখতে পারি এবং এটা আমরা ধরে নিই যে এর জন্য ডেটা ট্রান্সফারের জন্য কোনো সময়ের প্রয়োজন হয় না। কিন্তু এই আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথডটি আসলে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাস ট্রান্সমিশনের বৈশিষ্ট্যের একটা সমন্বয় রয়েছে। যেমন অ্যাসিনক্রোনাসে প্রাইমারি মেমোরি প্রয়োজন হয় না, আবার আইসোক্রোনাসেও প্রাইমারি মেমোরির প্রয়োজন হয় না। আবার সিনক্রোনাসে আমরা লক্ষ্য করেছি যে ডেটা প্যাকেট বাই প্যাকেট স্থানান্তরিত হয়, আর আইসোক্রোনাসেও ডেটা প্যাকেট বাই প্যাকেট স্থানান্তরিত হয়। তো এই হলো আমাদের ডেটা ট্রান্সমিশন মেথডের আলোচনা। আমরা যদি অ্যাসিনক্রোনাস, সিনক্রোনাস এবং আইসোক্রোনাসের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারি তাহলে এখান থেকে যে সৃজনশীল প্রশ্ন থাকবে সেটি আমরা খুব সহজে অ্যান্সার করতে পারবো। ডেটা ট্রান্সমিশন মোড। ডেটা ট্রান্সমিশন ব্যবস্থার ধরনকেই ডেটা ট্রান্সমিশন মোড বলা হয়। ডেটা ট্রান্সমিশন মোড ডেটা ট্রান্সমিশনের দিকের উপর ভিত্তি করে 3টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। যখন ডেটা একদিকে প্রবাহিত হয় তখন তাকে বলা হয় সিমপ্লেক্স। অর্থাৎ ধরি এটা হচ্ছে একটা প্রেরক কম্পিউটার, এখান থেকে গ্রাহক কম্পিউটারের দিকে ডেটা ট্রান্সফার হচ্ছে। তো সবসময়ই একদিকেই প্রবাহিত হবে, অর্থাৎ প্রেরক কখনো গ্রাহক হতে পারবে না, গ্রাহক কখনো প্রেরক হতে পারবে না। একমুখী ডেটা ট্রান্সফার হলে তখন সেটাকে আমরা বলবো সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্স, এটি হচ্ছে যে ডেটা 2 দিকেই ট্রান্সফার হবে। আমরা ব্রোকেন লাইন দিয়ে দেখাচ্ছি, অর্থাৎ মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছে যে সবসময়ই ওই দিকে ডেটা ট্রান্সফার হচ্ছে না, মানে ব্রোকেন লাইন আধো আধো। অর্থাৎ যখন ডেটা প্রেরক থেকে গ্রাহকের দিকে যাবে তখন আর এই গ্রাহক প্রেরকের কাছে কোনো ইনফরমেশন বা ডেটা পাঠাতে পারবে না। অর্থাৎ প্রেরক গ্রাহক হতে পারবে, গ্রাহক প্রেরক হতে পারবে, কিন্তু একই টাইমে না। প্রেরক যখন ডেটা পাঠাবে তখন গ্রাহক শুধু গ্রহণই করবে। যখন এই প্রেরকের ডেটা পাঠানো শেষ তখন এই গ্রাহক চাইলে প্রেরক হতে পারবে। এরকম ডেটা ট্রান্সমিশনের যে মোড বা ব্যবস্থা সেটাই হচ্ছে হাফ ডুপ্লেক্স, অর্থাৎ 2 দিকে যাইতে পারবে কিন্তু একই টাইমে না। ফুল ডুপ্লেক্স, এক্ষেত্রে ডেটা উভয় দিকেই যে কোনো সময়ে ট্রান্সফার হতে পারে, অর্থাৎ 2 দিকেই ডেটা একই সময়ে ট্রান্সফার হতে পারে। অর্থাৎ এখানে প্রেরক গ্রাহক হতে পারবে এনি টাইম, গ্রাহক প্রেরক হতে পারবে এনি টাইম। এই যে ব্যবস্থা সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স।
তাহলে সিমপ্লেক্সের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে কিবোর্ড থেকে কিন্তু সিপিইউতে সবসময় ডেটা ট্রান্সফার হয়, সিপিইউ থেকে কিন্তু কিবোর্ডে আসে না। আবার সিপিইউ থেকে মনিটরে ডেটা ট্রান্সফার হয়, কিন্তু মনিটর থেকে সিপিইউতে ডেটা ট্রান্সফার হয় না। এবং কোনো টেলিকাস্টের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে টেলিভিশন সেন্টার থেকে ডেটা টেলিভিশনের দিকে আসে, টেলিভিশন থেকে কিন্তু টেলিভিশন সেন্টারে ডেটা যায় না। তো এই ধরনের একমুখী ডেটা ট্রান্সমিশন মোডকে আমরা বলবো সিমপ্লেক্স। হাফ ডুপ্লেক্সের উদাহরণ হিসেবে আমরা ওয়াকি টকিকে বলতে পারি। যেমন পুলিশ বাহিনী সাধারণত ওয়াকি টকি ব্যবহার করে থাকে। আমরা লক্ষ্য করি যে পুলিশ বাহিনীর যে ওয়াকি টকি থাকে তখন সে যখন শুনতেই থাকে, তারপরে ওই পাশ থেকে যখন ওভার বলে বা কোনো সংকেত দেয় যে আমার কথা শেষ, তখন রিসিভার কথা বলতে পারে। অ্যাট এ টাইম কিন্তু তারা আলাপচারিতা করতে পারে না। এই জন্য ওই ওয়াকিটকির যে ডেটা ট্রান্সমিশনের যে মোড সেটি হচ্ছে হাফ ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সের আদর্শ উদাহরণ হচ্ছে মোবাইল ফোন বা টেলিফোন। আমরা অ্যাট এ টাইম কথোপকথন করতে পারছি, সেটি হচ্ছে ফুল ডুপ্লেক্স। ডেটা ট্রান্সমিশন মোডকে আবার গ্রাহকের সংখ্যা বা ডেটা গ্রহণের অধিকারের উপর ভিত্তি করে 3 ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। ইউনিকাস্ট যখন ডেটা একটিমাত্র কম্পিউটার বা একটিমাত্র ডিভাইস গ্রহণ করতে পারবে, তখন সেই ব্যবস্থাকে আমরা বলবো ইউনিকাস্ট। যেমন যদি এটা হয় একটা প্রেরক কম্পিউটার, সোর্স কম্পিউটার, আর এটা হয় হচ্ছে গ্রাহক কম্পিউটার, একটা মাত্র কম্পিউটারই গ্রহণ করতে পারবে আর অন্য কোনো ডিভাইস বা কম্পিউটার গ্রহণ করতে পারবে না, সেটাকে আমরা বলবো ইউনিকাস্ট। ব্রডকাস্ট, তাহলে ব্রডকাস্ট হচ্ছে নেটওয়ার্কভুক্ত যত কম্পিউটার থাকবে সবাই যদি ডেটা গ্রহণ করতে পারে তাহলে সেটিকে আমরা বলবো ব্রডকাস্ট। মাল্টিকাস্ট হচ্ছে যে নেটওয়ার্কভুক্ত যে কম্পিউটারগুলো আছে সেখান থেকে নির্দিষ্ট কিছু কম্পিউটার গ্রহণ করতে পারবে ডেটা, বাকি কম্পিউটারগুলো গ্রহণ করতে পারবে না। যেমন এখানে যদি এই যে 4টি কম্পিউটারকে আমরা নেটওয়ার্কভুক্ত দেখিয়েছি, এখানে যদি এই কম্পিউটারটা গ্রহণ করতে না পারে বা যে কোনো 2টি বা 3টি যদি গ্রহণ করতে না পারে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যক যদি গ্রাহক থাকে, সুনির্দিষ্ট করে দেওয়া হয় যে এর বাইরে কেউ পাবে না, কিন্তু নেটওয়ার্কভুক্ত আছে অনেক, সেই ক্ষেত্রে সেই ধরনের মোডকে আমরা বলবো যে মাল্টিকাস্ট। এছাড়াও আরও 2টি মোড রয়েছে গ্রাহকের সংখ্যার উপর ভিত্তি করে। একটি হচ্ছে অ্যানিকাস্ট, আরেকটি হচ্ছে জিওকাস্ট। অ্যানিকাস্ট কিন্তু এক ধরনের ইউনিকাস্ট। অ্যানিকাস্ট অর্থাৎ সেই অ্যানিকাস্টের ক্ষেত্রে গ্রাহক থাকবে হচ্ছে নির্দিষ্ট কিছু সংখ্যক, তার থেকে প্রায়োরিটি বেসিস সে একটা মাত্র কম্পিউটারকে বা ডিভাইসকে ডেটা দিবে, কিন্তু মানে ডেটা গ্রহণ করতে পারবে নির্দিষ্ট কিছু সংখ্যক ডেটার যে কোনো একটি। তাহলে ওখানে প্রায়োরিটি বেসিস প্রথমে একজনকে ডেটা পাঠানোর চেষ্টা করা হবে, সে যদি না পায় তাহলে বা তাকে যদি রিচ করা না যায়, তাকে যদি পাওয়া না যায়, তাহলে দ্বিতীয় ডিভাইসকে দেবে, তাকেও যদি না পাওয়া যায় তৃতীয় ডিভাইসকে দেবে। এভাবে মানে প্রায়োরিটি বেসিস সাজানো থাকবে যে ফার্স্ট প্রায়োরিটি কার, তাকে না পাওয়া গেলে তারপরের জনকে। এভাবে যেই ট্রান্সমিশন মেথডটি রয়েছে সেটি হচ্ছে অ্যানিকাস্ট। তবে মনে রাখতে হবে যে অ্যানিকাস্ট কিন্তু এক ধরনের ইউনিকাস্ট। আরেকটি আছে হচ্ছে জিওকাস্ট, সেটা এক ধরনের হচ্ছে মাল্টিকাস্ট। অর্থাৎ একটা ভৌগোলিক এরিয়ার মধ্যে নির্দিষ্ট কিছু সংখ্যক কম্পিউটারকে বা ডিভাইসকে ডেটা ট্রান্সফার বা ডেটা প্রদান যদি করা হয়, সেরকম যদি একটা ব্যবস্থা থাকে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে জিওকাস্ট। জিওকাস্ট কিন্তু একটা মাল্টিকাস্ট, এক ধরনের মাল্টিকাস্ট। তাহলে মূলত কিন্তু ডেটা গ্রাহকের সংখ্যার উপরে ভিত্তি করে কিন্তু এই 3টি ভাগেই আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে ইউনিকাস্ট, ব্রডকাস্ট, মাল্টিকাস্ট। আর অ্যানিকাস্ট হচ্ছে এক ধরনের ইউনিকাস্ট, আর জিওকাস্ট হচ্ছে এক ধরনের মাল্টিকাস্ট। আশা করি সকলেই ক্লাসটি মন দিয়ে শুনেছি। যদি মন দিয়ে শুনে থাকি অবশ্যই কিছু না কিছু উপকার হবে। ধন্যবাদ।